So basically, object-oriented programming is for application development. That is the scope of object-oriented programming. Okay. আপনি একটা ডিভাইস ড্রাইভার বানাবেন বা একটা ওএস কম্পাইলার বানাবেন, এটার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রয়োজন নাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর স্কোপটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সার্ভিস ডেভেলপমেন্ট। এখন এই অ্যাপ্লিকেশন মানে যার ইন্টারফেস আছে, সার্ভিসের কোনো ইন্টারফেস নাই। তাহলে আমার এই মেশিনে এখন 7টা অ্যাপ্লিকেশন চলছে আর 97টা সার্ভিস রান করতেছে। এখন অ্যাপ্লিকেশন যখন আমি ডেভেলপ করব, আইদার ইট ক্যান বি general purpose on the shelf application like MS Word, antivirus, things like that, অথবা আমার একটা ক্লায়েন্ট স্পেসিফিক অ্যাপ্লিকেশন হতে পারে, যেমন বিকাশ অথবা আইরাস এরকম। তা আপনাদের একটা ক্লায়েন্ট স্পেসিফিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে। এখন যখন আমি একটা ক্লায়েন্ট স্পেসিফিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, যেমন আইরাস, এখন আইরাসের ফাংশনালিটি কি, ফাংশনালিটি বুঝে আমাকে তো ডিজাইন করে ইমপ্লিমেন্টেশন করতে হবে। সো ফাংশনালিটি ডিপেন্ডস অন দ্য ইউজার স্পেসিফিক টাস্ক। তাহলে আমাকে আগে ইউজার সিলেক্ট করতে হবে। এখন দেখেন 25-30টা ইউজার আছে, হ্যাঁ। তাহলে এই ইউজারগুলো আমার অ্যাপ্লিকেশনে, যেন একটা এয়ারলাইন্স যদি হয়, তার জন্য বিভিন্ন রকম ইউজার হতে পারে, যে আগের সেকশনে আমরা ডিসকাস করলাম, প্যাসেঞ্জার, হ্যাঁ, সিইও, কেবিন ক্রু, পাইলট, হ্যাঁ, আপনার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ট্রাভেল এজেন্ট ইত্যাদি। তাহলে আমার এই যে বিভিন্ন ধরনের 40-50টা ইউজার হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা আমার ইয়ের জন্য, অ্যাপসের জন্য। তাহলে আমার কাজ হলো অ্যাপসের জন্য আমার ইউজারগুলো আইডেন্টিফাই করা। তো এইভাবে যখন আপনি ইউজারগুলো আইডেন্টিফাই করে ফেলবেন, এখন আপনাদের মধ্যে ভাগ করে নিতে হবে। কারণ আপনি আপনার নাম বলেন, আনিশার। আনিশার বললো যে আমি সিইও আর কেবিন, আমি প্যাসেঞ্জার আর সিইও এই দুটো ইউজার নিয়ে কাজ করছি। আপনার নাম? রাফি বলছে আমি পাইলট আর কেবিন ক্রু এই দুটো ইউজার নিয়ে কাজ করবো। হ্যাঁ, ইব্রাহিম বলছে যে আমি আমার ইঞ্জিনিয়ার অ্যান্ড ট্রাভেল এজেন্ট এই দুইটা ইউজার নিয়ে আমি কাজ করবো। তাহলে এখন আমার ইউজার তো হতে পারে 20-25-30টা রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে, কিন্তু আমাদের তো কাজের স্কোপটা একটা সাইজেবল, ম্যানেজেবল সাইজে রাখতে হবে। তো এই জন্য আমরা 2টার বেশি ইউজার একজন করবো না। তাহলে আমার ইউজার রিয়েলিস্টিক্যালি একটা ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশনে 30-40টা ইউজার হলেও আমার এই কোর্স প্রজেক্টের জন্য আমি পার পার্সন 2টা করে ইউজার। তাহলে আপনাদের 4 জনের গ্রুপ হলে 8টা ইউজার হবে, 3 জনের গ্রুপ হলে 6টা ইউজার হবে। তাহলে আপনার ভাগে 2টা ইউজার পড়বে। এখন আপনাকে দেখতে হবে যে এই কেবিন ক্রু বা পাইলট এই অ্যাপের মাধ্যমে, এয়ারলাইন্সের অ্যাপ ইউজ করে সে তার যে রোলগুলো আছে অ্যাজ এ পাইলট, তার কিছু রেসপন্সিবিলিটি আছে, সেগুলোকে অটোমেশনের আওতায় সে এই অ্যাপের মাধ্যমে করতে পারবে বা ফ্যাসিলিটেট করতে পারবে। তাহলে সেই টাস্কগুলো আমাকে এরপরে আইডেন্টিফাই করতে হবে যে পাইলটের কি কি কাজ, যেটা এই অ্যাপের থ্রুতে সে ইনিশিয়েট করতে পারবে। তা আইরাসের জন্য যদি স্টুডেন্ট একটা ইউজার হয়, তার কাজ কি? কোর্স রেজিস্ট্রেশন করা, অ্যাড ড্রপ করা, বিল পে করা, ফ্যাকাল্টি ইভ্যালুয়েট করা, ট্রান্সক্রিপ্ট জেনারেট করা। তাহলে এরকম তার জন্য অনেকগুলো কাজ আছে। রেজিস্টার, তার জন্য এরকম 20টা কাজ আপনি বের করতে পারেন। কন্ট্রোলার, তার জন্য 20টা কাজ বের করতে পারেন। তো এইটাও আমরা লিমিট করছি 8টা করে টাস্ক গোল। তাহলে আপনার এই পাইলটের জন্য 8টা গোল, কেবিন ক্রুর জন্য 8টা গোল, সিইওর জন্য 8টা গোল, প্যাসেঞ্জারের জন্য 8টা গোল। তাহলে আপনাকে এই 16টা গোল। তাহলে এই 16টা ফাংশনালিটি অফ ইউর অ্যাস ফর 2 ইউজার্স, এটা আপনার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। কিন্তু আমার এই 16টা টাস্ক করতে গেলে আপনার ডাটার উপর আমার ডিপেন্ডেন্সি থাকতে পারে। এখন ধরেন স্টুডেন্ট একটা ইউজার, আইরাসের কথা যদি বলি, ফ্যাকাল্টি একটা ইউজার। তাহলে স্টুডেন্টের একটা গোল হলো ভিউ ট্রান্সক্রিপ্ট। এখন ভিউ ট্রান্সক্রিপ্ট এই গোলটা কখন আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন? যখন দেয়ার ইজ এ গ্রেড। এখন গ্রেডটা সিস্টেমে ঢুকবে কিভাবে? ফ্যাকাল্টি যখন গ্রেড সাবমিট করবে, তাহলে ফ্যাকাল্টি ইউজারের একটা গোল হচ্ছে সাবমিট গ্রেড। তাহলে ফ্যাকাল্টি ইউজারের গ্রেড সাবমিশন যে গোল, সেখান থেকে যে অ্যাপ্লিকেশন ডাটাটা জেনারেট হচ্ছে, সেটা আবার আপনাকে ইউজ করতে হবে স্টুডেন্ট ইউজারের ট্রান্সক্রিপ্ট জেনারেট করার জন্য। তাহলে স্টুডেন্ট ইউজারের যে জেনারেট ট্রান্সক্রিপ্ট গোল, ইট হ্যাজ এ ডাটা ডিপেন্ডেন্সি অন দ্য ডেটা জেনারেটেড বাই এ গোল অফ ফ্যাকাল্টি। এখন আপনি নিজে যদি স্টুডেন্ট ফ্যাকাল্টি দুইটাই করেন, অসুবিধা নাই,
কিন্তু আপনি স্টুডেন্ট নিয়ে কাজ করতেছেন, আমি ফ্যাকাল্টি নিয়ে কাজ করতেছি, আমি দিলাম উইথড্র বা কাজই করি না, তখন তো আপনার ওইটা কাজ করবে না। সেটার একটা ওয়ে আছে যে সেটাকে কিভাবে আপনি মেক ইট ওয়ার্ক সেটা আমি বলে দেবো। তখন আপনাকে ডামি ডাটা নিয়ে কাজ করতে হবে। আপনি যখন কিছু ডামি ডাটা তৈরি করে নেবেন অ্যাজ ইফ আমার কাছ থেকে গ্রেডগুলো সাবমিট, আসলে তো আমি কিছু করি নাই, আমার প্রোডাক্টে কোনো কাজই নাই, আমি উইথড্র দিচ্ছি, ফেল করবো বা কাজ করি না, আমার যায় আসে না প্রজেক্টে জিরো পেলে, কোনো মতে 40 পাই 45 পেলে আমি খুশি, ম্যান টু ম্যান এটা ভ্যারি করে। তো তখন আপনার তো গ্রেড নাই, আপনি ইন্টার্নশিপ জেনারেট করবেন কীভাবে? তো তখন আপনি যদি রিপোর্ট করেন আমাকে অ্যাজ এ টিম যে আমার এই কাজটার ডাটা ডিপেন্ডেন্সি আছে ওনার কাজের উপরে, কিন্তু উনি এই কাজটা করতেছে না বা করে নাই বা উইথড্র করবে, তো সেই ক্ষেত্রে আমি কি করতে হবে? আমি তো ইন্ডিভিজুয়ালি সাফার হতে চাই না। এটা আমাকে বললে আমি আই মেক এ নোট যে এই ফাংশনালিটিটা যে ফ্যাকাল্টি ইউজার তার ইমপ্লিমেন্টেশন করে নাই সে, কিন্তু স্টুডেন্ট ইউজার হিসেবে ওনার এই গ্রেডটা দরকার। তখন আমি আপনাকে বলবো যে আপনি তাহলে একটা ডামি ডাটা ক্রিয়েট করেন, সাবমিটেড গ্রেড, ওটাকে ইউজ করেন টু জেনারেট দ্য ট্রান্সক্রিপ্ট। সো দ্যাট ইজ দ্য ওয়ে আউট। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আপনার প্রজেক্টের ডিপেন্ডেন্সি। টিম ওয়ার্কটা ভালো হলে কি হয়, ডিপেন্ডেন্সিগুলো খুব স্মুথলি কাজ করা যায়। বাট ইভেনচুয়ালি যদি কোনো কারণে নাই হয়, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই যে আমার কি হবে। আপনার ওয়ে আছে, আপনি ডামি ডাটা ইউজ করবেন ওই ডিপেন্ডেন্ট জায়গাগুলো, তার আপনার কাজটুকু আপনি ঠিক মতো করলে তো আপনার সমস্যা নেই। আপনার যে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি, যে আপনি বললেন আমি পাইলট আর কেবিন ক্রু নিয়ে কাজ করব, তাহলে এই দুইটা ইউজারের যে 8টা করে টাস্ক, এগুলো যদি আপনি আপনার এই দুইটা ইউজারের ড্যাশবোর্ড ঠিক মতো করেন, তাহলে কেবিন ক্রুর একটা ড্যাশবোর্ড থাকবে, পাইলটের একটা ড্যাশবোর্ড থাকবে, তো যে যার ড্যাশবোর্ডে ঢুকলে আবার তার টাস্কগুলোর অপশন পাবে, সেখানে ক্লিক করলে সেই কাজগুলো করার জন্য ইন্ডিভিজুয়াল ভিউ আসবে, সেখানে আপনি ইনপুট দেওয়া, প্রসেস করা, আউটপুট দেখাবেন। না, আপনার প্রত্যেকটা টাস্কের জন্য তো ইন্টারফেস আলাদা। আপনি যখন ফ্যাকাল্টি ইভ্যালুয়েট করেন তখন একটা ভিউ আসে, আপনি যখন কোর্স রেজিস্ট্রেশন করেন তখন আর একটা ভিউ আসে, তাই না? আমি যখন গ্রেড সাবমিট করি তখন একটা ভিউ আসে। তাহলে প্রত্যেকটা টাস্কের জন্য তো ভিউ আলাদা, কারণ ওখানে আপনার যে ভিজুয়ালি আপনার এলিমেন্টস গুলো, টেক্সট ফিল্ড, চেক বক্স, ড্রপ ডাউন লিস্ট, তাই না, টেবিল কি থাকবে না থাকবে, এটা তো ওই টাস্কের উপর ডিপেন্ড করতেছে। তাহলে প্রত্যেকটা টাস্কের জন্য আপনার ইন্ডিভিজুয়াল ভিউ থাকবে। বা আপনি যে ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করলে পেজ থাকবে। তাহলে আপনার 8টা টাস্ক পার ইউজার, তাহলে টোটাল অ্যাপ্লিকেশনের 64 টাস্ক, তাহলে 64 পেজেস থাকবে। আর 8টা ইউজারের জন্য 8টা ড্যাশবোর্ড থাকবে, ওগুলো তো ইন্ডিভিজুয়াল পেজ। তাহলে 64 প্লাস 8 74। আপনার লগ ইনের জন্য একটা ইনিশিয়াল পেজ থাকবে 75। আপনি যদি ফরগট পাসওয়ার্ড হবে যাবে দেন থাকতে পারে। কিছু কিছু টাস্কের জন্য মাল্টিপল পেজ ইউজ করে অনেক সময়, তাই না? যে প্রাথমিক ধাপ প্রসিড, সেকেন্ড পেজ আসে, অনেক সময় আসে। যেমন আপনি যদি একটা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ, তাহলে আপনি একবারে 100টা ডাটা ইনপুট দিতে হবে, দিয়ে নিয়ে আপনি ধাপের পার্সোনাল ইনফরমেশন একটা পেজ, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে সেকেন্ড পেজ আসবে, যে ট্রাভেল হিস্ট্রি, তাই না? এভাবেও হতে পারে। তাহলে কিছু কিছু টাস্কের জন্য মাল্টিপল পেজও থাকতে পারে। তাহলে আপনার একটা নাম্বার অফ পেজেস উইল বি রেঞ্জ বিটুইন 75 টু 100 নাম্বার অফ পেজেস বা ভিউ। সেটা তো পার্ট অফ ইউর ইউজার ইন্টারফেস ডিজাইন। এখন আপনার ভাগে পড়বে কয়টা, 8 8 16টা, বা কোনো কোনো টাস্কে যদি মাল্টিপল লাগে, ধরেন 20টাই ধরলাম, তাহলে 20টা ভিউ আপনি ঠিক মতো ডিজাইন করছেন ইউজার ইন্টারফেস, এবং সেগুলো কাজ করে। ডিপেন্ডেন্সি থাকলে যদি উনি কাজ করে থাকে, ওনার ডাটাই আপনি সরাসরি ইউজ করবেন ফাইল থেকে। আর যদি উনি কাজ না করে তখন আপনি ডামি ডাটা ইউজ করবেন। তা আপনি আমাকে না জানিয়ে ডামি ডাটা ইউজ করতে পারবেন না, আমাকে জানাতে হবে যে ওনার এটা নাই, বাট আই হ্যাভ এ ডিপেন্ডেন্সি অন দ্যাট ডাটা। তখন ডেটাবেস তো এখানে আমরা ইউজ করতে পারবো না, কারণ ডেটাবেস ইটসেলফ ইজ এ কোর্স, তো সেই কোর্সটা আপনারা করে আসেন, বা দু একজন করলে বেশিরভাগেরই করা থাকে না, এটার পরে করে, যার কারণে আমরা এখানে ফাইল ইউজ করি, বাইনারি ফাইল। আপনার এই ডাটাগুলো, অ্যাপ্লিকেশন ডাটাগুলো ফাইলে স্টোর থাকবে। ডিপেন্ডেন্সি থাকবে, ডিপেন্ডেন্ট না তো হয় না, ডিপেন্ডেন্সি থাকবে। হ্যাঁ, আপনার ধরেন 8টা টাস্ক, 8টা টাস্কের 8টাই যে অন্যের উপর ডিপেন্ডেন্ট সেটা নাও হতে পারে, কিন্তু দেখবেন যে একটা দুইটা আপনি পাচ্ছেন যে ডিপেন্ডেন্ট।
হ্যাঁ, এখন অ্যাকাউন্টেন্ট এমপ্লয়িকে স্যালারি পে করে, তাহলে স্যালারি ইনফরমেশন সিস্টেমে থাকতে হবে না এমপ্লয় ইনফরমেশন? তো এমপ্লয় ইনফরমেশন কি অ্যাকাউন্টেন্ট ইনপুট দেয়? না, যখন একজন এমপ্লয়ি জয়েন করে তখন এইচআর ডিপার্টমেন্ট থেকে সেটা ইনপুট দেয়। তাহলে এইচআর ম্যানেজারের একটা টাস্ক হলো যে ক্রিয়েট নিউ এমপ্লয়ি, তাই না? ক্রিয়েট এমপ্লয়ি প্রোফাইল। তাহলে একটা এমপ্লয়ি প্রোফাইল ক্রিয়েট করা এটা এইচআর এর কাজ। তাহলে এইচআর যদি এমপ্লয়ি প্রোফাইল ক্রিয়েট না করে অ্যাকাউন্টেন্ট স্যালারি দেবে কিভাবে? তাহলে অ্যাকাউন্টেন্টের যে স্যালারি ডিসবার্স করা, এই টাস্ক হ্যাজ এ ডিপেন্ডেন্সি অন ক্রিয়েট এমপ্লয়ি প্রোফাইল অফ এইচআর ম্যানেজার। আপনি কোর্স রেজিস্ট্রেশন করবেন, কোর্স রেজিস্ট্রেশন এটার ডাজ ইট হ্যাজ এনি ডাটা ডিপেন্ডেন্সি অফ এনি আদার ইউজার? আপনি স্টুডেন্ট ইউজার, আপনার একটা টাস্ক বা গোল হলো যে কোর্স রেজিস্ট্রেশন করা। তাহলে এই কোর্স রেজিস্ট্রেশন করতে গেলে যে টাস্কটা, ডাজ ইট হ্যাজ এনি ডিপেন্ডেন্সি অফ দ্য ডেটা জেনারেটেড বাই আদার ইউজার? হোয়ার বলেন, কোর্স অফার করে কে? ধরেন ফ্যাকাল্টি না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি কোর্স অফার না করে, আপনি রেজিস্ট্রেশন করবেন কি দিয়ে? তাহলে কোর্স রেজিস্ট্রেশন করতে হলে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্টকে কোর্স অফার করতে হবে, এটা হলো কোর্স সিলেকশনের জন্য। আর বিফোর দ্যাট আপনার জন্য যে এলিজিবল কোর্সগুলো দেখাবে সেটার জন্য আপনার ট্রান্সক্রিপ্ট লাগবে, তাহলে আপনার গ্রেডগুলো সাবমিট হইতে হবে। তাহলে আপনার দুইটা ইউজের উপর ডিপেন্ডেন্সি আছে, ফ্যাকাল্টি গ্রেড সাবমিট করে আর হেড কোর্স অফার করে। সিএসসি তে প্যারা নাই? অফার মানে কি? অফারটা তো অটোমেটিক হয় না, এটা তো আগাছানা যে অটোমেটিক হয়, এটা কাউকে অফিসিয়ালি ইনিশিয়েট করতে হয়। না না, অপশনাল সব অফার হয় না। হ্যাঁ, তো এটা তো কাউকে অফিসিয়ালি ইনিশিয়েট করতে হয়। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই কোন কোর্সগুলো অফার হবে, কয়টা সেকশন অফার হবে, খালি তো কোর্স অফার করলে হবে না, এই কোর্সের কয়টা সেকশন অফার হবে, এবং ফ্যাকাল্টি অ্যাসাইন করতে হয় যে এই কোর্স এই সেকশনটা কোন ফ্যাকাল্টি নিবে, এই কোর্সের ক্যাপাসিটি কত হবে। হ্যাঁ, এগুলো সবকিছু মিলেই একটা দিস আর দ্য ইনফরমেশন রিলেটেড টু কোর্স অফারিং। তাহলে এগুলো হেডকে ইনিশিয়েট করতে হয়। তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা টাস্ক হচ্ছে অফার কোর্স ফর রেজিস্ট্রেশন, আর ফ্যাকাল্টির একটা টাস্ক হচ্ছে, গোল হচ্ছে সাবমিট গ্রেড। তাইলে ফ্যাকাল্টির গ্রেড সাবমিশনটা লাগবে, কারণ আপনার জন্য এলিজিবল কোর্স কোনগুলো সেগুলো ডিসাইড করতে হলে আপনার মেজর মাইনরের সাথে আপনি কোন কোন কোর্সগুলো অলরেডি কমপ্লিট করেছেন তার গ্রেড কি সেটা লাগবে। তাহলে ওখানে একটা ডিপেন্ডেন্সি আছে। আর কোর্সগুলো যে লোড হবে, অফার না হলে তো লোড হবে না। তাহলে এই যে হেড যে কোর্স অফার করতেছে, তাহলে দুইটা ইউজারের কাজের উপরে আপনার এই কোর্স রেজিস্ট্রেশন হ্যাজ এ ডিপেন্ডেন্সি। আরো ডিপলি চিন্তা করলে তো আপনি আরো পেতে পারেন, বাট আমি ইন জেনারেল রাফলি বললাম আর কি। তো সেইটা যে কোনো 8টার মধ্যে। এখানে আবার একটু খেয়াল রাখবেন, এখন ধরেন আইউবিতে অনেকগুলো গাড়ি আছে না, সো আইউবি হ্যাজ বাস, কার্স, মাইক্রোবাস। এখন এই গাড়িগুলো স্মুথ অপারেশনের জন্য ড্রাইভার আছে, গাড়িগুলোকে মেনটেন করতে হয়, মেকানিক আছে আইউবির, মেজর কিছু হলে ওয়ার্কশপে পাঠাইতে হয়। তারপরে ধরেন কিছু গাড়ি আছে যে স্টাফ আনা নেওয়া করে, কিছু গাড়ি আছে রিকুইজিশন অনুযায়ী সার্ভিস দেয়। তো ধরেন আমার ডিপার্টমেন্ট থেকে যদি ইউজিসিতে যেতে হয়, তাহলে ডিপার্টমেন্ট ম্যানেজার একটা রিকুইজিশন দিবে যে অমুক দিন এতটার সময় ইউজিসিতে যাবে ডিপার্টমেন্ট থেকে। তো এই কাজগুলো ম্যানেজ করার জন্য একজন ট্রান্সপোর্ট অফিসার আছে। এখন ট্রান্সপোর্ট অফিসার শুড ট্রান্সপোর্ট অফিসার বি এ ইউজার অফ আইরাস, মানে আইবির যে অ্যাপ, ট্রান্সপোর্ট অফিসার মানে কেন? আমি যে রিকুইজিশনটা দিব আইরাসে দিতে পারলে ভালো হয় না? মানে এটা খাতা কলমে ম্যানুয়ালি কেন করতে হবে? ইট শুড বি ইন্টিগ্রেটেড। তাইলে আমি ডিপার্টমেন্ট ম্যানেজার লগ ইন করে তার একটা গোল থাকবে যে গিভ রিকুইজিশন ফর ভেহিকেল। তো ওখানে ক্লিক করলেই সে কোন ডেট, কোথা থেকে যাবে, কোথায় যাবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত, পারপাস, কে যাবে, কে ইউজ করবে, এগুলো দিয়ে সে সাবমিট করবে। এটা হেড
ফরওয়ার্ড করে দিলে ট্রান্সপোর্ট অফিসারের কাছে চলে যাবে। ট্রান্সপোর্ট অফিসার দেখবে তার নোটিফিকেশন একটা রিকুইজিশন আসছে, সে তখন তার শিডিউল দেখে ওই আইরাসের মধ্যে শিডিউল করে দিবে যে অমুক গাড়ি অমুক ড্রাইভার, তখন ড্রাইভারও তখন নোটিফিকেশন পাবে। তাহলে ইট ইজ গুড টু হ্যাভ ট্রান্সপোর্ট অফিসার as পার্ট অফ দ্য সিস্টেম। কিন্তু আপনাকে বলা হলো যে আইইউবিতে আইরাসে আপনি 30টা ইউজার ডিটেক্ট করছেন, 8টা নিতে, তা আপনি ট্রান্সপোর্ট অফিসার নিলেন, কিন্তু 8টা নিতে হবে, যে কোনো 8টা নিলেই তো হয়। যে কোনো 8টা নিতে গিয়ে আপনি স্টুডেন্ট বাদ দিয়ে দিচ্ছেন, বা ফ্যাকাল্টি বাদ দিয়ে দিচ্ছেন, বা অ্যাডমিশন অফিসার বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে আইইউবির কোর অপারেশন কি ট্রান্সপোর্ট ম্যানেজ করা নাকি ছাত্র পড়ানো? তাহলে আমার জন্য কোর অপারেশনের জন্য কোন ইউজারটা বেশি দরকার? স্টুডেন্ট লাগবে, ফ্যাকাল্টি লাগবে, রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডমিশন, এগুলো লাগবেই, কন্ট্রোলার অফ এক্সাম লাগবেই। এখন আমাকে যদি 8টা নিতে হয়, আমি তো এদেরকে বাদ দিয়ে ট্রান্সপোর্ট অফিসার নিতে যাব না। সিকিউরিটি সুপারভাইজার থাকলে ভালো, ক্যান্টিন ম্যানেজার অলসো ক্যান বি পার্ট অফ দ্য আইরাস, ক্ষতি নাই, বরং আইসিং অন দ্য কেক। কিন্তু প্রশ্ন হলো যে আমাকে তো চুজই হতে হবে, আমাকে তো পিক অ্যান্ড চুজ করতে হবে, যেহেতু আই এম নট টেকিং অল ইউজার, পসিবল ইউজার, তাহলে তো অনেক বড় হয়ে যাবে, আমি এটা কমপ্লিটই করতে পারবো না। তাহলে কমপ্লিট করার জন্য আমি এটাকে ছোট রাখতেছি, ছোট রাখতে গেলে আমাকে পিক অ্যান্ড চুজ করতে হবে। তাহলে আমি সেগুলোই পিক অ্যান্ড চুজ করবো যেগুলো মোর রিলেভেন্ট টু দ্য কোর অ্যাক্টিভিটি অফ দ্য বিজনেস। আমার অর্গানাইজেশনাল কোর পারপাস কি, সেটার সাথে যে ইউজারগুলো বেশি অ্যালাইন সেগুলো নিব। এখানেও আপনি কিছু ক্লাস্টার করতে পারেন, যে আপনার টপ ম্যানেজমেন্ট থেকে 1-2টা রাখেন, আপনার ওয়ার্ক হর্স যারা সেখান থেকে 1-2টা রাখেন, মিড ম্যানেজমেন্ট থেকে 1-2টা রাখেন, আর আপনার যদি এক্সটার্নাল ইউজার থাকে সেখান থেকে 1-2টা রাখেন। তাহলে আপনার একটা ব্যালেন্স হলো। হ্যাঁ, জি বুঝি নাই। ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো কোনো ইউজার না, আমি ইউজারের কথা বলছি, যে আপনি যে 8টা ইউজার নেবেন, অ্যাকাউন্টেন্ট একটা ইউজার হতে পারে, কিন্তু আপনার যে 8টা ইউজার নেবেন, এটা এখন আমি যদি সবই যদি ধরেন লো লেভেলের নেই, তাহলে আমার পলিসি ডিসিশন মেকিং করবে কে? তাই না? আমার অ্যাপ অলসো ফ্যাসিলিটেটস ডিসিশন মেকিং ফর দ্য টপ ম্যানেজমেন্ট। তাহলে এখন আইরাসের ডাটার উপর ভিত্তি করেই তো ভিসি, প্রভিসি বা রেজিস্ট্রার তারা ডিসাইড করবে, তাই না, যে নেক্সট অ্যাডমিশন আমরা কিভাবে করতে পারি। ভাইরাসের ডাটার উপরেই বেস করেই তারা চিন্তা করবে যে আমাদের অ্যারোস প্রোগ্রাম দরকার, তাই না? বা ওই যে আপনাদের কি স্পেশাল টিউটোরিয়াল দেয়, ওটার নাম কি, দুর্বল স্টুডেন্টদের যে আলাদা করে টিউটোরিয়াল দেয়, একটা একটা প্রজেক্ট আছে আইবির 100, বা যে আপনার কোডিং ফর অল একটা প্রজেক্ট আছে না, প্রোগ্রাম আছে না? আপনি জয়েন করেন না কিন্তু আছে। তাহলে যে কোডিং ফর অল যেটা লাগবে, এটা ডিসাইডেড বেসড অন দ্য ডেটা, যে পোর পারফরমেন্স ইন দ্য কোডিং কোর্স, বা যারা নন সিএসসি মেজর তাদের জন্য কোডিং কোর্স নাই। তাহলে এই ডিসিশন কি মেমোরি থেকে নিছে না ডাটা অ্যানালাইসিস করে নিছে? তাহলে এই পলিসি ডিসিশন নেওয়ার মতো ইউজার থাকা লাগবে তো। সবই যদি অ্যাকাউন্টেন্ট হয় আর ওই সিকিউরিটি গার্ড হয়, এই মানে লো লেভেলের যারা ওয়ার্ক ফোর্স তারাই যদি শুধু 8টা ইউজার হয়, তাহলেও তো হবে না। তাহলে আপনাকে টপ ম্যানেজমেন্ট থেকে 1-2টা ইউজার রাখতে হবে, বুঝতে পেরেছেন? তা আপনার বিকেএসপির যে টপ ম্যানেজমেন্ট, সেটা যদি ডাইরেক্টর হয় বা এমডি হয়, আমি জানি না, সেটা আপনারা দেখেন রিসার্চ করে, বা সিইও হয়, যেটাই হোক, সেটা রাখতে পারেন টপ লেভেল থেকে। হ্যাঁ, তো এইভাবে আপনি 8টা ইউজার নেবেন। ওকে, তাহলে আমরা একটা আইডিয়া পেলাম। ওকে, এখন আমরা কোর্স আউটলাইনে আসি। আচ্ছা, এখানে দেখেন এই ক্লাসরুমটাতে আপনাদের ইম্পর্টেন্ট লিঙ্কস তো এগুলো আছে, কোর্স আউটলাইনে আছে। আপনাদের ক্লাস লেকচারগুলো আপনারা সব এই ইউটিউব চ্যানেলে পাবেন। এখানে অলরেডি গত সেমিস্টার একটা প্লে লিস্ট আছে, অনেকগুলো ভিডিও এখানে আছে। তা আপনাদের এই অটাম বিষয়ের আরেকটা প্লে লিস্ট আসবে, তো সেটাও এখান থেকে পাবেন। এটার লিঙ্কও আপনাদের এখানে দেওয়া আছে। ওকে, তো ক্লাস রেকর্ডিং নিয়ে কোনো টেনশন নাই, এগুলো থাকবে। ওকে।
প্লাস আমি যে কোডগুলো ক্লাসে করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব, সেগুলো আপনারা পাবেন। ওকে ওকে, এখন আসেন কোর্স আউটলাইনে। কোর্স আউটলাইন এটা আপনারা পড়ে নেবেন। কোর্স কন্টেন্ট, এই যেগুলো সব নিয়মতান্ত্রিক কথাবার্তা যেগুলো আছে এগুলো আপনারা পড়বেন। এগুলো নিয়ে সিওপিও নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো, যেহেতু আজকে সবাই নাই। তো যেটা ইম্পর্টেন্ট, আমাদের ইভ্যালুয়েশনটা কিভাবে হবে আর কিছু ডেটস, ইম্পর্টেন্ট ডেটস, এগুলো একটু আমরা আলাপ করে নেই। এগুলো আপনাদের শুরু থেকেই মাথায় রাখা দরকার। ওকে, আচ্ছা। তো এখন দেখেন আপনাদের প্রজেক্ট গ্রুপ ফরমেশন এই যে হয়ে গেল আপনাদের। আচ্ছা, নাও ইউ টেল মি, আপনাকে কন্ট্রাক্ট দেওয়া হলো, ধরেন আপনাদের কোম্পানির নাম টাইগার আইটি। টাইগার আইটি মানে বাংলাদেশের যে টপ আইটি ফার্মগুলোর নাম যদি বলেন, আপনি যদি লিস্ট দেখেন, আচ্ছা বলেন তো যে এই চেকবক্সটা কেন দেয়? রোবটও তো এটা ক্লিক করে দিতে পারে, তাহলে এটা দেয় কেন? এই যে আমার মুভমেন্ট অফ রাইট রাইট, এই যে আমি কার্সারটাকে কিভাবে আনতেছি এটা দেখে সে বুঝতে পারবে যে আমি হিউম্যান নাকি। যাই হোক, হ্যাঁ, তো এখানে অনেক কোম্পানি নাম আপনি দেখছেন, এটা মনে হয় কোনো স্পেসিফিক ফ্রিল্যান্সিং ইয়েকে মাথায় রেখে করছে। তো যাই হোক, তো ধরেন আপনার যে কোম্পানি, আপনারা আইরাস এর কন্ট্রাক্টটা পেলেন, আইবি আপনাদের ডেকে বললো যে আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার বানাই দেন, একটা অ্যাপ্লিকেশন বানান, যেটার নাম হবে আইরাস। তা আপনি কি এখন কোড লিখতে বসবেন? কি করবেন? কেন কোড লিখতে বসবেন না ডে ওয়ানে? ওকে, তাহলে কোড লেখার আগে কি করতে হবে? রিচ পিকচার বেসড অন হোয়াট? আপনার কল্পনা থেকে? তাহলে রিচ পিকচার ড্র করতে হলেও তো আপনার ইনফরমেশন লাগবে, সেটা কি আপনার কমন সেন্স থেকে করবেন? আপনি বলতে আপনার কোম্পানি টাইগার আইটি সাপোজ, আমি কি জানি, আই এম আস্কিং ইউ, ইউ অ্যান্সার। তাহলে এই যে রিচ পিকচার টিচার এগুলো পার্ট অফ ইউর ডিজাইন, সিস্টেম ডিজাইন। তো সিস্টেম ডিজাইন করতে হলে কি লাগবে? You need information. What information? About the, একটু জোরে বলেন। হ্যাঁ, কি নিব? কোনগুলো মানে কিসের কোনগুলো? তাহলে ইউজার নিব। হ্যাঁ, তাইলে ইউজার কারা সেটা আগে আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর নিলেন, ধরেন আপনি ফুল অ্যাপ্লিকেশনই বানাচ্ছেন, সব ইউজারই নিবেন হাইপোথেটিক্যালি। রিয়েলিস্টিক্যালি যদি একটা অ্যাপ বানায় কেউ, তো তার আংশিক বানাবে না পুরোটাই বানাবে। তা ধরেন 30টা ইউজার ডিটেক্ট করে ফেলছেন, এখন কি করবেন? এখন কি আপনি কোড লিখতে পারবেন? আপনি ঠিক করলেন এই 30টা ইউজার, এমডি, কোচ, হ্যাঁ, স্টুডেন্ট, তারপরে আমার এই স্পোর্টস সাপ্লায়ার, স্পোর্টস ওয়্যার সাপ্লায়ার, এরকম 30টা ইউজার আপনি বের করছেন। তাইলে কি আপনি এখন সাথে সাথে কোড লিখতে পারবেন? না। তাইলে কি করতে হবে?
আপনার কি ইনফরমেশন কালেকশন শেষ ইউজার ডিটেক্ট করার সাথে সাথে? ইয়েস অর নো? নো। তাহলে কি করতে হবে? রাইট। তাহলে এখন ইন্ডিভিজুয়াল ইউজার ধরে ধরে এর কাজগুলো কি সেগুলো আইডেন্টিফাই করে, গোলস। এখন এই যে আইরাসে যে আমরা লগ ইন করি, এটা কি একটা গোল? এটা একটা ফাংশনালিটি না? তাহলে এটা কি একটা গোল? লগ ইন করা আলটিমেটলি স্টেপ বা একটা প্রসেস বা ফাংশনালিটি বলতে পারেন, বাট এটা গোল কি না? তাহলে হোয়াট ইজ গোল? গোল বা অবজেক্টিভ কি সেটা? সো আমি ফ্যাকাল্টি, আমি একটা ইউজার, হোয়াট ইজ মাই অবজেক্টিভ? ওকে, কিন্তু আমার গোল কি দু একটা বলেন। ফ্যাকাল্টি যদি একটা ইউজার হয় আইরাসের, আপনি ডিসাইড করলেন ফ্যাকাল্টি একটা ইউজার, এমং 30 ইউজার্স ফ্যাকাল্টি ইজ ওয়ান অফ দ্য ইউজার্স। এখন আপনি এটাকে নিয়ে অ্যানালাইসিস করতেছেন যে ফ্যাকাল্টির গোলগুলো আইডেন্টিফাই করা। তাহলে কি লগ ইন যদি ফ্যাকাল্টির গোল না হয়, তাহলে ফ্যাকাল্টির গোল কি? অ্যাকোমোডেশন দেওয়া মানে কি? অ্যাকোমোডেশন মানে তো বাসস্থান বোঝায়। হ্যাঁ, সাহায্য করা তো একটা ব্রড টার্ম। আপনি যখন অ্যাপ ইমপ্লিমেন্টেশন করবেন, এভরিথিং হ্যাজ টু ভেরি স্পেসিফিক। এখানে ব্রড বা জেনারেল বা আমব্রেলা টার্ম দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তাহলে স্পেসিফিক কি? আমার গ্রেড সাবমিট করতে হবে, এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। অ্যাটেন্ডেন্স নেওয়া, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, গোল, তাই না? স্টুডেন্ট হিসেবে আপনার গোল কি? কোর্স রেজিস্ট্রেশন করা, বিল পে করা, ট্রান্সক্রিপ্ট জেনারেট করা, ফ্যাকাল্টি ইভ্যালুয়েট করা, অ্যাড ড্রপ করা, আরও যদি থাকে। তাহলে আপনার যে দায় দায়িত্ব অ্যাজ এ হোয়াট রোল আই হ্যাভ উইদিন দ্যাট অর্গানাইজেশন, সেগুলো হবে। তাহলে আমার লগইন করতে খুব ভালো লাগে, এই জন্য আমি অ্যাডেড ফ্যাকাল্টি। এটা তো ডাজন্ট অ্যাবসার্ড। কাজে লগইন ইজ এ প্রসেস বাট ইটস নট এ গোল। এভরি গোল ইজ এ প্রসেস বাট নট এভরি প্রসেস ইজ এ গোল। And a goal can have multiple process as a subrouting process. লগইনটাও তাই, আমাকে অ্যাপ ইউজ করতে হলে লগ ইন করতে হবে টু এস্টাবলিশ মাই অথেন্টিসিটি। বাট ওইটা তো আমার কোনো পারপাস না যে ওইটার জন্য আমি অ্যাপটা ইউজ করি। দ্যাটস নট দ্য ইনসেন্টিভ অফ ইউজিং অ্যাপ। অ্যাপটা ইউজ করি কেন? টু ফ্যাসিলিটেট মাই রোল অ্যাজ এ ফ্যাকাল্টি বা অ্যাজ এ স্টুডেন্ট, সেগুলোই গোল। তাহলে নেক্সট কাজ হলো আমাকে গোল আইডেন্টিফাই করা। এখন একজন ফ্যাকাল্টির গোল কি হবে অ্যাপের জন্য, হু উইল ডিসাইড দ্যাট? টাইগার আইটি নাকি আপনার ক্লায়েন্ট আইওবি? তাহলে আপনাকে আইওবির কাছ থেকে কালেকশন ডাটা কালেক্ট করতে হবে। তা আপনি জানলেন এইভাবে আপনি ফ্যাকাল্টির জন্য ধরেন 30টা বা 25টা গোল আইডেন্টিফাই করলেন। তা আপনার 30টা ইউজার, প্রত্যেকটা ইউজারের জন্য 20-25টা করে গোল, তো প্রায় আপনার 30টা ইউজার যদি হয়, গড়ে 20টা করে গোল, 600 গোল। এখন এই 600 গোল জানলেন যে কাজগুলো কি, এখন কি আপনি কোড লেখা শুরু করবেন? তাহলে এখন কি করবেন? না না, সেটা হলো ধরেন একজন করুক আর 10 জন করুক, 100 জন করুক, সেটা প্রশ্ন না। প্রশ্ন হলো অ্যাজ এ টিম, অ্যাজ এ টাইগার আইটি আপনারা এখন কি করবেন? কোড লিখবেন? আপনি জানছেন ইউজার কারা, প্রত্যেকটা ইউজারের গোলগুলো আইডেন্টিফাইড, সেন্টেন্স আকারে বলা আছে যে এই কাজটা করা যাবে। যে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স ফর আপকামিং সেমিস্টার, এটা তার একটা গোল। ফ্যাকাল্টি ক্যান সাবমিট গ্রেড ফর দ্য কোর্স টট ইন কারেন্ট সেমিস্টার। তা এগুলো হচ্ছে গোলগুলো ডিসক্রাইব করা আছে। ক্যান ইউ স্টার্ট রাইটিং কোড নাও? পারবেন? আচ্ছা, বলেন যে আপনি কোর্স রেজিস্ট্রেশন করবেন, এটা আপনি লেখা আছে স্টুডেন্ট ক্যান রেজিস্টার কোর্স। তাহলে এই রেজিস্টার অপশনটাতে সিলেক্ট করলে, ক্লিক করলে কি হবে? আমার একটা ভিউ আসবে, ভিউতে কি থাকবে? অফার কোর্সেস গুলো লোড হবে। 700 কোর্স অফার হয়েছে, 700 সেকশন, আপনার কি 700টা রো আসবে?
রিলেভেন্ট রো গুলো আসবে, রিলেভেন্ট সেকশন গুলোই আসবে। তো রিলেভেন্ট সেকশন গুলো আসবে নাকি অল সেকশন অফার্ড সেকশন আসবে, হু ডিসাইড দ্যাট, টাইগার আইটি অর আইইউবি? আইইউবি। তাহলে আপনাকে এটা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার রিলেভেন্ট গুলোই আসলো, কিন্তু রিলেভেন্ট গুলো আসার আগে আপনি যদি প্রফেশনে থাকেন আপনাকে কোর্স লোড করবে না, রেস্ট অফিসে পাঠিয়ে দিবে। আপনার যদি পেমেন্ট ডিউ থাকে রেস্ট অফিসে পাঠিয়ে দিবে। আপনার যদি সেমিস্টার গ্যাপ থাকে রেস্ট অফিসে পাঠিয়ে দিবে। তাহলে এগুলো আপনার ইনকর্পোরেট করতে হবে। তা আপনাকে তো এটা জানতে হবে। আপনার কল্পনাপ্রসূত জিনিস দিয়ে, এটা তো আপনার মাথাতেও নাই। ইউ আর নট দ্য ডোমেইন এক্সপার্ট হাউ ইউনিভার্সিটি রানস। ইউর ডোমেইন এক্সপার্টিস হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। আপনি জানেন না একটা এয়ারলাইন্স কিভাবে কাজ করে, একটা এয়ারলাইন্সের অপারেশন কিভাবে হয়, ইউ ডোন্ট নো। তাহলে এই যে প্রসিজিওর ফর কোর্স রেজিস্ট্রেশন, এখানে অনেক খুঁটিনাটি ডিটেলস আছে, যে আপনি যদি প্রিরিকুইজিট কোর্স না করে থাকেন আপনাকে আটকাইতে হবে, ফেল কোর্স হলে ম্যান্ডেটরি নেওয়াই লাগবে। এগুলো কে ডিসাইড করছে? আপনার ক্লায়েন্ট আইইউবি। তাহলে ইউ হ্যাভ টু নো দ্য প্রসিজিওর অফ অ্যাকমপ্লিশিং দ্যাট টাস্ক। শুধু টাস্ক কি এটা জানলেই হবে না, how to accomplish that task following the organizational procedure of your client. You have to know that as a developer. And we call it workflow of that goal. বিভিন্ন নামেই ডাকা যায়, আমরা জাস্ট একটা নাম দিয়েছি ওয়ার্কফ্লো। So workflow is basically step by step description, যে মানে ফ্লো অফ ইভেন্টস, যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা হলে আলটিমেটলি আমার কোর্স রেজিস্ট্রেশন হবে। ক্লায়েন্টের কাছ থেকে ডাটা কালেক্ট করে বানাতে হবে, রিয়েলিটিতে যেটা হয়। হ্যাঁ, টাইগার আইটি যখন একটা প্রজেক্ট নেবে অবশ্যই সে ক্লায়েন্টের কাছ থেকে ডাটা কালেক্ট করবে। কেন আপনার কোম্পানি তো ভুয়া, আচ্ছা আপনার ক্লায়েন্টও ভুয়া। আপনার কোম্পানি হাইপোথেটিক্যাল, সো আপনার ক্লায়েন্টও হাইপোথেটিক্যাল। আপনারা নিজেরাই নিজেদের ক্লায়েন্টের রোল প্লে করবেন, বাট ওখানে প্রবলেম হবে। রিসার্চ করে যতটুকু সলভ করার করবেন, বাট স্টিল যদি আটকায় থাকেন আমার কাছে আসবেন, আমি আপনার ক্লায়েন্টের রোল প্লে করে দিব। তাইলে এই যে আপনার একটা এই ওয়ার্কফ্লো আপনি কিভাবে কালেক্ট করবেন? ওয়ার্কফ্লো মানে ওয়ার্কিং প্রসিজিওরটা তো জানতে হবে, ইউজার কারা জানতে হবে, কাজ কি সেটা জানতে হবে, কাজগুলো কিভাবে হয়, প্রসেসটা কি, কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, কোনো বাধা আছে কিনা, কোনো কন্ডিশন আছে কিনা, হ্যাঁ কোনো কিছু চেক করতে হবে কিনা, ভেরিফাই করতে হবে কিনা, থাকতেই তো পারে। তাহলে এগুলো আপনাকে জানতে হবে, তারপরে না গিয়ে আপনি ডিজাইনে হাত দিতে পারবেন। তাহলে এই পুরো জিনিসটা কিন্তু পার্ট অফ রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। তাহলে এটা জানবেন কিভাবে? আপনি তো টাইগার আইটির টিম, আপনি কিভাবে জানবেন? আমাদের আইরাসে অনেক প্রবলেম আছে না, এবং আমাদের ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট হ্যাজ ইন্ডিভিজুয়াল সিস্টেম, যেমন অ্যাকাউন্টস হ্যাজ দেয়ার ওন সিস্টেম। যদিও তাদের আইরাসে অ্যাক্সেস আছে টু গেট ডেটা ফ্রম আদার অ্যাক্টিভিটিস, বাট কোর অ্যাকাউন্টিং এর জন্য তাদের আলাদা সিস্টেম, এইচআর এর জন্য আলাদা সিস্টেম। এগুলোকে এখন, কারণ আইরাসটা আসলে ইনহাউস ডেভেলপমেন্ট, 10 বছর ধরে বা তারও বেশি, 15 বছর ধরে আইইউবির এমপ্লয়িরাই এটা ট্রায়াল অ্যান্ড এরর করে করে একটু 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 করে এটাকে এই পর্যায়ে আসছে, যার কারণে ইটস নট ডেভেলপড বাই প্রফেশনাল আইটি কোম্পানি। দ্যাটস ওয়াই দেয়ার আর ইস্যুস। একটা আইটি কোম্পানি, একটা রিনাউন্ড আইটি কোম্পানি সিস্টেমেটিক ওয়েতে যদি ডেভেলপ করতে, এত ইস্যু থাকতো না। এই জন্য আইবি কিন্তু অলরেডি একটা সফটওয়্যার কোম্পানিকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে একটা ব্র্যান্ড নিউ সিস্টেম তৈরি করার জন্য, and they are now doing the requirement analysis for last 2 months. হ্যাঁ, এটা তো একদিন আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, শোনেন, যার যেটা কাজ না সে সেটা করতে যাওয়াটা সাজে না। সিএসসি ডিপার্টমেন্টের কাজ কি সফটওয়্যার ডেভেলপ করা? তাদের কাজ হলো কম্পিউটার সায়েন্স পড়ানো এবং রিসার্চ করা।
কিন্তু একটা কমার্শিয়াল প্রোডাক্ট ডেভেলপ করা তো একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের কাজ না। তার জন্য ডেডিকেটেড এক্সপার্টিস লাগে, ডেডিকেটেড ওয়েতে আপনাকে একটা অর্গানাইজেশনাল ওয়ার্কিং প্রসেস দাঁড় করাতে হয়। সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেসগুলো একদিনে একটা কোম্পানি টপ লেভেল স্ট্যান্ডার্ড একদিন অ্যাচিভ করতে পারে না, তাকে অনেক বছর ধরে কাজ করতে হয়। হ্যাঁ, তাকে বিভিন্ন লেভেলের অনেক বিষয় আছে। এখন আমার যেটা কাজ না সেটা যদি আমি করতে যাই তাহলে তো সেটা আমি ভালো করতে পারবো না। আইবির কাজ কি সিকিউরিটি প্রোভাইড করা? তাহলে আইবি যদি এখন 20টা সিকিউরিটি গার্ড নিয়োগ দেয়, ইন্টারভিউ নিয়ে ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আন্ডারে দিয়ে দিল, তাদের সিকিউরিটি, হাউ দ্য সিকিউরিটি ইজ এনশিওরড অ্যাট আইবি, সেটা ভালো হবে নাকি গ্রুপ 4 এর লোকজন যদি করে সেটা ভালো হবে? কোনটা? গ্রুপ 4। কারণ গ্রুপ 4 হচ্ছে একটা গ্লোবাল কোম্পানি যাদের ডোমেইন এক্সপার্টিস হচ্ছে হাউ টু প্রোভাইড সিকিউরিটি। এত বড় বড় সব ব্যাংকের সিকিউরিটি গ্রুপ 4 বা এলিট কেন? তারা নিজেরা এত এমপ্লয়ি রাখে আর 2-4টা গার্ড রাখতে পারে না? রাখে না কেন? কারণ তাদের কোর এক্সপার্টিস ইন দ্য ব্যাংকিং সার্ভিস, নট ইন সিকিউরিটি সার্ভিস। তো দে আউটসোর্স ইট। তাহলে আইওএ ইউনিভার্সিটির কাজ না কমার্শিয়াল সফটওয়্যার তৈরি করা। কারণ ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, আমি সিএসসি ফ্যাকাল্টি, কিন্তু আমি তো সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত না। আমার এক্সপোজার কতটুকু? আমি হয়তো আমার ক্যারিয়ারের শুরুতে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে আসছি। আই ডিড দ্যাট ইন সিমেন্স অ্যান্ড সিটি কর্প, বাট সেটা আমি পার্সোনালি করে আসছি বলে। কিন্তু সবাই তো আর ইন্ডাস্ট্রি থেকে আসে না, তাই না? আপনি আপনি সিএসসি করছেন, অনার্স মাস্টার্স পিএইচডি করে আপনি ফ্যাকাল্টি হয়ে গেছেন, তাই না? তাহলে আপনার আপনার স্ট্রেংথ হলো রিসার্চ, টিচিং, বিল্ডিং দ্য কনসেপ্ট অফ কম্পিউটার সায়েন্স, কোর কনসেপ্ট অ্যান্ড কন্ট্রাক্ট রিসার্চ। তাহলে আমি কেন সফটওয়্যার ডেভেলপ করতে যাবো? করতে গেলে সেটা ভালো কিছু হবে না তো। এখন সিআইটিএস আর এসটিএস লোক যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে তাহলে এটা তারা, আমি নিজে নিজে যতই স্টাডি করি, আই এম নট এক্সপোজ টু দ্যাট এনভায়রনমেন্ট, গ্লোবাল স্ট্যান্ডার্ডস, গ্লোবাল প্রসিডিউর অফ ডেভেলপমেন্ট, যেটা একটা কোম্পানি ওভার দ্য ডিকেডস সেই এনভায়রনমেন্ট, সেই সিস্টেম প্রসেস দাঁড় করায়। সেখানে যখন আমি কাজ করব তখন আমার ডিভিয়েট হওয়ার চান্সেস থাকবে না, থাকলেও সেটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে থাকবে, তাই না? তো যার কাজ এটা সেটা। এখন আইবি যদি ক্লিনার রাখে 5টা, লাভ নাই তো। কিন্তু একটা ক্লিনিং সার্ভিস থার্ড পার্টিকে দিয়ে দেন, এই যে কয়টার সময় মপিং হবে, কয়বার হবে, কোন ফ্লোরে কে দায়িত্ব, এটা আইবি কোনো মাথা ব্যথা নাই। আইবি একটা ক্লিনিং সার্ভিস প্রোভাইডারকে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছে, তার আইবি ক্লিনিং এর দায়িত্ব আছে। ঠিক আছে? ওকে। তাহলে এই ওয়ার্কফ্লো গুলো আপনাকে ধরাতে হবে ফর তাহলে আপনার কিন্তু স্কাই ইজ দ্য লিমিট, বাট ইউ আর ব্রিং দ্য স্কাই ডাউন। আপনি এটা লিমিট করে ফেলেছেন 8টা ইউজার এবং ফর ইচ ইউজার 8 গোলস। তাহলে আপনার 64টা গোল ফর দ্য অ্যাপ, বাট ইন্ডিভিজুয়াল আপনার কাছে 16টা গোল। কারণ আপনার 2টা ইউজার, আপনাকে 16টা গোলের ওয়ার্কফ্লো লিখতে হবে। তাহলে লিখে এই ওয়ার্কফ্লো লিখে রাখলেন কেন? কারণ তখন ভুলে যাবেন। এখন এই ওয়ার্কফ্লো লিখতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে সার্ভে করতে হবে, ইন্টারভিউ করতে হবে, মিটিং করতে হবে, তাই না? যদি ওই কাজের জন্য স্পেসিফিক কোনো ম্যানুয়াল থাকে সেটা পড়তে হবে, বুঝলেন নাই? তাহলে এইগুলো সব আপনাকে পার্ট অফ দ্য রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। আপনি যদি মাইন্ড ম্যাপিং করতে চান সেটাও করতে পারেন, দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য রিকোয়ারমেন্ট। তাহলে অনেকগুলো টুল আপনি ইউজ করবেন টু কালেক্ট দ্য ডেটা, and then you write the workflow. তাহলে আপনার ওয়ার্কফ্লো লেখা শেষ। এখন নেক্সট স্টেপ কি? সিস্টেম ডিজাইন। আপনাকে ডাটাবেস ডিজাইন করতে হবে, আপনার ডাটাগুলো কিভাবে অর্গানাইজড হবে, আপনার ইউজ কেসগুলো কি হবে, হ্যাঁ, তারপরে আপনার আপনি যেটা বললেন অনেক অনেক কম্পোনেন্ট থাকে সিস্টেম ডিজাইনের। হ্যাঁ, ডাটাবেস ডিজাইন ইজ এ পার্ট অফ দ্যাট। ক্লাস ডায়াগ্রাম, আপনাদের ক্লাসগুলো আইডেন্টিফাই করবেন, এই ক্লাসগুলো কিভাবে একটা একটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। তাহলে এই সব কিছু আপনাকে বিভিন্ন ধরনের আউটপুট আপনি জেনারেট করবেন অ্যাজ এ ডিজাইন কম্পোনেন্ট। একটা রিয়েল সিস্টেম ডিজাইনে অনেক আউটপুট থাকে, যেমন ইয়ার ডায়াগ্রাম থাকে ডাটাবেস স্কিম এটার জন্য,
ক্লাস ডায়াগ্রাম থাকবে আমাদের ক্ষেত্রে, ক্লাসগুলো দেখানোর জন্য তাদের রিলেশনশিপস, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, এরকম আপনার 15-20 রকমের ডায়াগ্রাম হতে পারে। কিন্তু আমাদের স্কোপ যেহেতু লিমিটেড, আমরা শুধু স্টিক থাকবো ক্লাস ডায়াগ্রাম। তাহলে আপনি একটা ক্লাস ডায়াগ্রাম বানাবেন, এটা হচ্ছে ডিজাইন, মানে ইটস এ ডায়াগ্রাম, ইটস নট এ ফ্লো চার্ট, বাট ইটস এ ডায়াগ্রাম। এটা অনলাইন টুল দিয়ে আপনি করবেন, দেখাবো কিভাবে করতে হয়। ক্লাস ডায়াগ্রামগুলো বলবে যে আপনার অ্যাপ্লিকেশনে কি কি ক্লাস থাকবে, কি কি মেম্বার থাকবে সেই ক্লাসে, ক্লাসগুলো একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, এগুলো দেখানো থাকবে, সো দ্যাট প্রোগ্রামারের জন্য ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ইজি। এরপরে আপনি কি করবেন, সিস্টেম ডিজাইন, ইউআই ডিজাইন, ফ্রন্ট এন্ড যেটা, তো তারপরে আপনি আলটিমেটলি ইমপ্লিমেন্টেশনে যাবেন। এখন প্রশ্ন হলো যে আপনি যে ওয়ার্কফ্লোগুলো লিখে ফেলেছেন, এখন কি আপনি সিস্টেম ডিজাইনে হাত দিতে পারবেন? মানে পরের ধাপ তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের পরের ধাপ হচ্ছে সিস্টেম ডিজাইন করা। যেমন আপনার ডাটাবেস কেমন হবে, বা ইউএস ফাইলগুলো কেমন হবে, কি রাখবেন ফাইলে, বা ডাটাবেসে কি থাকবে, তো এগুলো তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কে বেস করে আপনি করবেন। তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আপনি ওয়ার্কফ্লো লিখে ফেলছেন, ক্যান ইউ প্রসিড টু দ্য নেক্সট স্টেপ? যে আপনার ঘুম আসতেছে, একটু পানি খান একটু। আমরা কোডিং শুরু না করলে এই এটা ঘুম ভাবটা যাবে না। নেক্সট ক্লাস থেকে আমরা কোডিং শুরু করব। জাভাতে কাজ করছেন কেউ আগে? পাইথনে করছেন আপনি তো মনে হয় কিছু জানেন, ওকে, বাট নেভারথেলেস আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। নেক্সট ক্লাস আপনাদের দুইটা সেশন। বলেন, ওয়ার্কফ্লো লিখে ফেলছেন 64টা, এখন কি আপনি ডিজাইন বা কোডিং পরের স্টেপে যেতে পারবেন? আর ইউ রেডি টু মুভ ফরওয়ার্ড? ওই তো ডিজাইন, আপনি কি আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে ওয়ার্কফ্লো লিখে ফেলছেন, এখন কি আপনি পরের ধাপে যেতে পারবেন কিনা? মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের যে পরের ধাপ সিস্টেম ডিজাইন, সেই ধাপে আপনি যেতে পারি কিনা? এখন কি মনে হয়? যেহেতু আমার ওয়ার্কফ্লো গুলো লেখা হয়ে গেছে, তাহলে আমি এখন ডিজাইনের দিকে যেতেই পারি। আচ্ছা, এক অর্থে ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নাই। কমন সেন্স ওয়াইজ বলছেন যে আমার তো রিকোয়ারমেন্ট শেষ অ্যানালাইসিস করা, এখন তো আমি ডিজাইনে যাবই, কিন্তু ঠিক নাই কেন খেয়াল করেন। আপনি যখন ইন্টারভিউ করেছেন, মিটিং করেছেন, সার্ভে করেছেন, মাইন্ড ম্যাপ করছেন ক্লায়েন্টের সাথে বসে বসে, ম্যানুয়াল স্টাডি করছেন, তাদের গাইডলাইন, বিভিন্ন ম্যানুয়াল ডকুমেন্টস যেগুলো থাকে স্টাডি করছেন, টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং প্রসেস এন্ড রাইটিং দ্য ওয়ার্কফ্লো, আপনি লিখছেন। ওটার বেস করে আপনি ডিজাইন করলেন, ইউআই ডিজাইন করলেন, প্রোটোটাইপিং করলেন। ক্লায়েন্ট যখন আপনি দেখাচ্ছেন, প্রোটোটাইপিং যদি দেখান, ক্লায়েন্ট বলবে আমি তো এইটার কথা বলি না, এটা এই ফাংশনটা আসলো করতে গেলে, তাহলে না আপনারা তো বলছেন মিটিং এ, বলছেন তো কি বলছি, মানে দেখা গেল যে আলটিমেটলি এটা মিস ইন্টারপ্রিটেশন, তারা তো বুঝাইছে একটা, আপনি বুঝছেন না একটা, হতে পারে, হতে তো পারে। কাজেই আপনি যখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা করে ফেললেন, মেক ইট এ রিপোর্ট এন্ড গিভ ইট টু দ্য ক্লায়েন্ট টু রিভিউ, যে দেখেন আপনারা আপনাদের কাছ থেকে আমরা যে রিকোয়ারমেন্ট ইনফরমেশন গ্যাদার করেছি তার উপর বেস করে দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট, প্লিজ গো থ্রু ইট এন্ড কনফার্ম দ্যাট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং ইজ ওকে অ্যাবাউট ইউর রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট হিসেবে আপনার যে রিকোয়ারমেন্ট সেগুলো আমরা যে ঠিকঠাক মতো বুঝতে পেরেছি, গোলস গুলো ঠিকমতো আইডেন্টিফাই, ওয়ার্কফ্লো গুলো প্রপারলি ফলো ইওর অর্গানাইজেশনাল প্রসিডিউর, সেটা আমরা লিখেছি আমাদের মতো করে বেসড অন দ্য ডেটা কালেক্টেড, কিন্তু সেটা ঠিক নাও থাকবে, প্লিজ রিভিউ। না হলে কি হবে, এটা যদি 3 মাস পরে গিয়ে আইডেন্টিফাই হয়, তখন আপনাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং উইল বি টু মাচ কস্টলি। সো বিগিনিং এটাকে সলভ করতে হবে। তাহলে আপনাকে একটা ফর্মাল রিপোর্ট বানাইতে হবে ফলোইং এ টেমপ্লেট, গিভ টু দ্য ক্লায়েন্ট টু রিভিউ,
ক্লায়েন্ট তখন ওটা পড়তে গিয়ে দেখবে যে হতে পারে যে তারা একটা জিনিস একভাবে বলছে আপনারা আরেকভাবে ওটাকে ইন্টারপ্রেট করছেন, তাহলে ওখানে বের হয়ে আসবে। আবার এমন হতে পারে রিভিউ করতে গিয়ে তারা নিজেরাই ডিসকভার, আরে এই কথা তো আমরা বলিই না, এটা তো নাই এখানে, তখন বলবে যে আপনাদেরকে এটা বলছি না, আপনারা এটা তো বলেন না, তাহলে আমরা ভুলে গেছি বলতে। তাহলে এই যে ভার্সন 2 ভার্সন 3 এইভাবে আপনার আলটিমেটলি একটা ভার্সনে গিয়ে দুই পার্টি এগ্রি করবে যে হ্যাঁ আমরা যা বুঝাইছি সব আছে, আপনারা ঠিক মতো বুঝছেন, কোনো কিছু মিসিং নাই, দেন ইউ গো ফর দ্য ডিজাইন। তাহলে যে ক্লায়েন্টকে যে দিবেন, it should be a formal report and that is your milestone 1, okay, requirement analysis report। তাহলে কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট এটা আপনারা 19 অক্টোবর আমাকে দিয়ে দেবেন, টিম লিডার এটা আপলোড করে দেবেন, a single word file, that's it। জি জি 19 অক্টোবর, 3 weeks from now। মিড হয়ে থেকে কেন বলছেন? আপনার টোটাল টাইম আছে 2 মাস 10 দিন প্রজেক্ট সাবমিট করার, মানে ফুল ওয়ার্কিং প্রজেক্ট সাবমিট করার। তাহলে আপনি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস জন্য কত দিন নেবেন? 2 মাস 10 দিন মানে কি 10 উইকস। তো 3 উইকস এর বেশি যদি আপনি এটা করতেই না, তাহলে তো আপনি শেষ করতে পারবেন না। এখন এইটাতে আপনার পরে যখন আপনি আরো সিস্টেম ডিজাইন আরো যখন ক্লাস যখন আরো আগাবে, তখন আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট যেটা দিছিলাম ওটাতে আসলে কিছু প্রবলেম আছে। তখন তো দিছিলাম প্রথম 3 সপ্তাহে যা বুঝছি তার বেস করে, কিন্তু এখন মনে হচ্ছে যে ওখানে অতটা ডিটেইলিং করা হয় না বা ওখানে ইনসাফিশিয়েন্ট, হ্যাঁ, পার্শিয়ালি ঠিক নাই। আপনি ঠিক করার সুযোগ পাবেন ফাইনাল ভার্সনে, বাট আপনাকে ইনিশিয়াল ভার্সনটা দিতে হবে। এখন এই ইনিশিয়াল ভার্সনে যে আপনি দিবেন, আপনার 16টা ওয়ার্কফ্লো থাকবে, তার মধ্যে 4টা ওয়ার্কফ্লো আপনি কমপ্লিট দিবেন। আমি পার্শিয়ালি অ্যাকসেপ্ট করতেছি, মানে আপনার তো 16টা ওয়ার্কফ্লো, তাহলে 4টা ওয়ার্কফ্লো আপনি কমপ্লিট দিবেন, মানে পুরো প্রসেসটা লিখবেন। এখন আপনি 16টা ওয়ার্কফ্লোর পুরো প্রসেস যদি না লেখেন অসুবিধা নাই, ইনকমপ্লিট থাকতে পারে, লিখবেন, কিন্তু 4টা আপনি অ্যাজ ইফ দে আর দ্য ফাইনাল ভার্সন ওইভাবে দিয়ে দেবেন। তো তাহলে যেটা হবে আপনার 1/4 কাজ কিন্তু আগে গেল, আপনি যদি 16টাই করে ফেলেন ইট ইজ বেস্ট ফর ইউ, আর আপনি ইউ আর ফেভারিং ইয়োরসেলফ ইফ ইউ ক্যান কমপ্লিট অল দ্য 60 ওয়ার্কফ্লো। কিন্তু অনেকে আসতে পারে কি টেমপ্লেট কপি পেস্ট করে দিয়ে দেয়, হ্যাঁ, মানে ওয়ার্কফ্লো গুলো মিনিংফুল কোনো কিছু ওয়ার্কফ্লো হয় না, তাহলে তো আপনার কোনো লাভ হলো না। আপনি জাস্ট কোর্সের দায় সারলেন, একটা কিছু দিতে হবে দিলাম, কিন্তু ওইটা দিয়ে আপনি কোনো ডিজাইন করতে পারবেন না, কারণ আপনার ডিটেইলস কোনো কিছু নাই ওখানে। আপনি খালি লিখে রাখছেন টেক ইনপুট প্রসেস শো আউটপুট, এই ওয়ার্কফ্লোতে আপনি কি করবেন? আপনাকে ডিটেইলে লিখতে হবে কোর্স সেশনের ওয়ার্কফ্লো, যে আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি প্রফেশনাল আছেন কিনা, পেমেন্ট ডিফল্ট কিনা, এগুলো থাকলে পরে তখন আপনি যদি এগুলো না থাকে তখন আপনার জন্য কোন কোন কোর্সের এলিজিবল সেগুলো খুঁজে বের করতে হবে বেসড অন ইওর মেজর এন্ড মাইনর, হ্যাঁ, অ্যাকর্ডিংলি সেই সেকশনগুলো লোড করতে হবে। এগুলো যদি ওয়ার্কফ্লোতে বলা না থাকে, আপনি ইউআই কে কিভাবে আনবেন আর ইমপ্লিমেন্টেশন কিভাবে করবেন? আপনি খালি বললেন যে সিলেক্ট কোর্স, ডু রেজিস্ট্রেশন, পে বিল, প্রিন্ট বিল, এই ওয়ার্কফ্লো যদি আপনি কিছুই করতে পারবেন না, তাহলে এরকম 22টা ওয়ার্কফ্লো যদি আপনার কোনো লাভ নাই। তাহলে আপনার 16টা ওয়ার্কফ্লো যদি আপনি কমপ্লিট ডিটেইল করে দেন, দ্যাট ইজ দ্য বেস্ট কেস সিনারিও ফর ইউ, নট ফর মি, আমার কিছু নাই এখানে। কিন্তু আমি আপনাকে ফোর্স করছি অন্তত 4টা আপনি কমপ্লিট করবেন 30 সপ্তাহে ডিটেইল। তাহলে কি হবে, এই 4টা অন্তত আপনার আগে থাকবে, বাকিগুলো আপনি কমপ্লিট করবেন, পুরো না পারলে পার্শিয়ালি করবেন। বুঝতে পেরেছেন? এখন এটার বেস করে আপনি ক্লাস ডায়াগ্রাম বানাবেন, এটা হচ্ছে ডিজাইন, সিস্টেম ডিজাইন। সিস্টেম ডিজাইন ইজ অ্যাকচুয়ালি মেনি মোর, বাট আমরা তো অত কিছু করতে পারবো না, আমাদের কোর্স লিমিটেশন আছে, আমরা শুধু ক্লাস ডায়াগ্রামটাই করব। বেসড অন দ্য সিআরএ রিপোর্ট এন্ড ক্লাস ডায়াগ্রাম আপনি ইউআই ডিজাইন করবেন, মাইলস্টোন 3 তে মাইলস্টোন 4 কমপ্লিট করবেন। এটা আপনাকে 10 ডিসেম্বর দিতে হবে, ওকে? তাহলে আপনাকে আসলে ব্যাক ট্র্যাক করতে হবে, and you cannot do anything about 10th December
দ্যাট ইজ দ্য ডেডলাইন, তাহলে আপনার কাজগুলো নিজেকে ব্যাকট্র্যাক করতে হবে। এখন দেখেন আপনি যদি এই কাজগুলো সময় করেন, দিস ইজ দ্য ফান কোর্স, you will learn many things যেটা আসলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা করার চেষ্টা করব, কোডিং কনভেনশন, ইন্ডাস্ট্রি কনভেনশন গুলো আমরা ফলো করার চেষ্টা করব, টিম ওয়ার্ক, একটা প্রফেশনালি একটা অর্গানাইজেশন কিভাবে হয় সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব। সো এইটা আপনার একটা সিমুলেটেড এক্সপেরিয়েন্স হবে ইন্ডাস্ট্রি থেকে, যেটা আপনি ইন্টার্নশিপের জন্য অনেক কাজে লাগবে, টু সিকিউর ইন্টার্নশিপ ইন এ গুড কোম্পানি। এবং এখান থেকে আপনি যখন একটা প্রতিদিন কিছু কিছু কোডিং করবেন, আর এই মাইলস্টোনের কাজগুলো রেগুলার বেসিসে করবেন, তাহলে যেটা হবে যে একটা ফান কোর্স হবে, ইউ উইল লার্ন লট অফ থিং, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে রান করে ডেমো দিবেন, ইউ ফিল গুড অ্যাবাউট দিস। তাই না? কোনো মতে পাস করার তো তার অবজেক্টিভ না। আর এটাকে আপনি একটা ইনভেস্টমেন্ট কোর্স হিসেবে চিন্তা করেন, যে এইখানে যে এফোর্টটা দিবেন, নট অনলি ফর দিস কোর্স, এরপরে আপনার যে কোর্সগুলো আছে, ডেটাবেস, SAT, সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ইমেজ প্রসেসিং, AI, কম্পাইলার কনস্ট্রাকশন, প্রজেক্ট বেস যত কোর্স আছে সবগুলোতে আপনাকে কোডিং করতে হবে, প্রজেক্ট বানাইতে হবে। হ্যাঁ, এবং ওখানে কিন্তু ওয়ানের মতো না যে একটা নাম্বার লিনিয়ার কিনা, প্রাইম নাম্বার কিনা, এই ব্যবসাটা ওখানে চলবে না। ডিএসও আপনি যেটা করছেন সেটা হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার ইমপ্লিমেন্টেশন পর্যন্ত লিমিটেড, কমার্শিয়াল কোনো কিছু করেন নাই। তাহলে এখন পরের কোর্সগুলোতে আপনার একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে আছে, কমার্শিয়াল প্রোডাক্ট, মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে আছে, কমার্শিয়াল প্রোডাক্ট, আপনার একটা AI টুল বানাতে হবে, দ্যাটস এ কমার্শিয়াল প্রোডাক্ট, আপনার একটা কম্পাইলারের মডিউল ইমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ, মানে কম্পাইলার স্ক্যানিং, পার্সিং, ধরেন আপনাকে বললো প্রজেক্ট যে আপনাকে স্ক্যানার বানাইতে হবে কম্পাইলারের পার্ট হিসেবে, মডিউল হিসেবে, যে সেই সোর্স কোডটাকে স্ক্যান করবে। হ্যাঁ, হুম, 400 বা 300, I'm not sure, কম্পাইলার কনস্ট্রাকশন, ওটা আমি 100 নিয়েছি করেন। আমি ন্যাশনাল স্যারটা যদি অডিট করতে চাই, এই লার্ন অর্ডার অফিস, এটা আমি জানি না। এই সেমিস্টারে আপনি কোর্স বেশি নিচ্ছেন আমি জানি, 3টা এটা আর 3 নিচ্ছেন, নিলেও এই কোর্সটা কিন্তু আপনার একটা অর্ডিনারি কোর্স থেকে আপনাকে এফোর্ট বেশি দিতে হবে। তো তাহলে আপনার যদি দুটো হেভি লোডেড কোর্স থাকে, তাহলে আপনি অডিট করলে তো আসলে আপনি সময় নষ্ট করতেছেন। কারণ অডিট করলে আপনি লার্নিং এর জন্য যদি করেন, প্রপারলি টাইম দিতে হবে। খালি ক্লাস অ্যাটেন্ড করে চলে গেলে ওটা তো আপনি যদি ওটা নিয়ে চিন্তা না করেন একটু, তাহলে আপনার লাভ কি? বরং আপনি যদি ইন্টার্নশিপ যখন করবেন বা লাস্ট সেমিস্টার তখন করেন, এটা তো প্রত্যেকবারই অফার হয়। তারপরে আপনি একটা দুটো ক্লাস বসে দেখতে পারেন, যদি দেখেন যে অসুবিধা নাই, করুন, দ্যাটস আপ টু ইউ। আমরা মিড উইকে নিব, ফাইনাল উইকে নিব, মানে যেটা আমাদের একাডেমিক ক্যালেন্ডার আছে, এক্সটেন্ডেড একাডেমিক ক্যালেন্ডার যেটা সামার এই কোয়ার্টারের জন্য, কারণ সামার আমাদের ডিলে হয়েছে, তো সেটা অনুযায়ী আমাদের রিসেসের পরে হচ্ছে ফাইনাল। আমরা সাধারণত আমাদের কোর্সটা ডিজাইন এভাবেই করা যে আমাদের লাস্ট উইক পর্যন্ত আমরা কোনো ক্লাস নিই না, লাস্ট উইকটা আমরা রাখি রিভিউয়ের জন্য, বা আপনাদের ফাইনালের আগে যাতে আপনারা একটা সপ্তাহ ডিসকাস করতে পারেন বিভিন্ন ট্রাবল শুটিং, আপনার প্রজেক্টে কোনো প্রবলেম হচ্ছে বা একটা কনসেপ্ট বুঝতেছেন না, সেটার উপরে কাজ করো। তাহলে আমরা লাস্ট উইকের যে 3টা ক্লাস থাকে, 3টা সেশন, লাস্ট উইকটা আমরা আসলে সিলেবাস শেষ করে দিই। তো আপনাদের 10 তারিখের পরে আমাদের যে লাস্ট উইকটা থাকবে এই 11 থেকে 21, 11 মানে স্যাটারডে থেকে, এই সময়ের মধ্যে আপনাদের এই প্রজেক্ট ভাইবা and modification সেশন হয়ে যাবে। মানে গ্রুপ প্রজেক্ট। হ্যাঁ, টেক টেস্ট তো আলাদা জিনিস। টেক টেস্ট হচ্ছে আপনি এক্সটার্নাল লোকজনকে দেখাচ্ছেন, চাইলে আপনি বোকা বানাইতে পারেন, কিন্তু ফ্যাকাল্টিকে তো আপনাকে স্যাটিসফাই করতে হবে যে আপনি যে প্রজেক্ট জমাচ্ছেন সেটা আপনারা করা। অনেকে টাকা পয়সা দিয়ে করায় নিয়ে আসে, এবং এটা ধরা পড়া করতে পারে কিছু না কিছু, সবাই না, বাট কিছু স্টুডেন্ট এটা করে, বললেও শুনে না। তো তারা তো আসলে গ্রেড ডিজার্ভ করবে না, তাই না? আপনি অনেক এফোর্ট দিয়ে
প্রজেক্টে আপনি যদি A- পান আর আমি কিছু না করে একজনকে পরিচিত আছে সফটওয়্যার কোম্পানি তাকে বললাম ভাই এটা বানায় দেন, সাবমিট করে দিলাম, কিন্তু ওটার কোয়ালিটি ভালো যেহেতু একজন প্রফেশনাল বানায় দিচ্ছে, বা কোনো পুরনো স্টুডেন্ট টাকার বিনিময়ে এটাও করে আছে, আপনারাও জানেন আমরাও জানি, কারা করে সেগুলো জানি। তো তখন তাতে কি হলো যে আপনার সাবমিশনটা ভালো, আমার সাবমিশনটা কোয়ালিটি ওয়াইজ বেটার দেন ইওর সাবমিশন, আমি এই পাইলাম আপনি A- পাইলেন বা B+ পাইলেন, এটা কি জাস্টিস হলো? আই ক্যানট অ্যালাউ টু ডু দ্যাট। তাহলে আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে কারণ আপনি এফোর্ট দিয়েছেন, নিজে করেছেন, আর আমাকে পানিশ করতে হবে কারণ আমি এখানে প্লেজারিজম করছি। তাহলে আপনি যদি ভাইবা এবং ওই যে প্রজেক্ট মডিফিকেশন না করেন তাহলে তো এটা এস্টাবলিশ করা যাবে না, আপনার চেহারা দেখে তো আমি এস্টাবলিশ করতে পারবো না আপনি নিজে করছেন কি করেন নাই, বুঝেন নাই? তো এই জন্য একটা ছোট মডিফিকেশন আপনি যখন সাব প্রজেক্ট সাবমিট করে দিবেন আপনার একটা সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম দেওয়া হবে, ওখানে আপনি বলবেন যে আমার প্রজেক্টে আমি এই কাজগুলো করছি যেগুলো আমি নিজে করছি, অ্যাকর্ডিং টু ইওর ক্লেম আপনাকে একটা মডিফিকেশন দেওয়া হবে আপনার প্রজেক্টটি ছোট, আমি কিছু একটা মডিফিকেশন দিব। এখন আপনি বলতেছেন যে আমি আমার অ্যাপ্লিকেশন ডাটা থেকে আমি পিডিএফ জেনারেট করে করছি, বা আমি এখানে পাই চার্ট, লাইন চার্ট, স্ক্যাটার চার্ট জেনারেট করছি, এটা আপনি সেলফ অ্যাসেসমেন্টে বলছেন, তাহলে আপনার মডিফিকেশন আমরা দিতে পারি। আর আপনি যদি সেলফ অ্যাসেসমেন্টে বলেন যে আমি টেবিল জেনারেশন পর্যন্ত করছি কিন্তু চার্ট ফার্ট পিডিএফ এগুলো আমি করতে পারি নাই বা আমার পার্টে নাই, তাহলে আপনাকে ওইটা মডিফিকেশন দিয়ে আমার লাভ কি? আপনি তো বলেই দিচ্ছেন যে আমি পিডিএফ পারি না জেনারেট করতে, চার্ট জেনারেট করতে পারি না, আমি শুধু টেবিল পর্যন্ত জেনারেট করতে পারি ফাইল থেকে ডাটা নিয়ে, তাহলে আপনি যেটা ক্লেম করছেন সেটার উপরে আপনাকে মডিফিকেশন দেওয়া হবে। এখন প্রশ্ন হলো যে আপনি তাহলে বলবেন স্যার আমি চার্ট জেনারেট করলাম, পিডিএফ জেনারেট করলাম, আপনি আমাকে একটা বড় মডিফিকেশন দিলেন, আর আমার আমি ফ্রেন্ড সে শুধু টেবিল করে ছোট মডিফিকেশন পাইলো, তাহলে এটা ইনজাস্টিস হলো না? না, এটা ইনজাস্টিস হলো না। এই জন্য যে মডিফিকেশনটা আপনাকে মার্কিং করার জন্য, মডিফিকেশনটা হচ্ছে টু এস্টাবলিশ ইওর অথেন্টিসিটি, যে আপনি করেছেন আসলে আপনি করেছেন কিনা, আপনি যেটা সাবমিট করছেন ওটার উপরে মার্কিং হবে। এখন আপনার সাবমিশনে চার্ট আছে, টেবিল আছে, পিডিএফ আছে, আমার সাবমিশনে শুধু টেবিল আছে, তাহলে আমার মার্ক আর আপনার মার্ক কি সেম হবে? কাজে ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি যদি সেলফ অ্যাসেসমেন্টে ডিসঅনেস্ট হন আপনি এখানে গিয়ে আটকে যাবেন। হ্যাঁ, তো বি অনেস্ট, বি অথেন্টিক, আপনি এফোর্ট দিলে ভালো না করার কোনো কারণ নেই, এটা আমি পার্সোনালি মনে করি। এবং যারা ভালো করে তাদের যারা ভালো গ্রেড পেয়েছে সামারেরটা ধরে না, সামারের কাহিনী ভিন্ন, মানে স্প্রিং পর্যন্ত যারা ভালো গ্রেড পাইছে, এ পেয়েছে যারা, তাদের সাথে কথা বলে দেখেন, তারা এই কথা বলে যে বি রেগুলার, কোডিংটা রেগুলার বেসিসে করবেন, প্র্যাকটিস করবেন রেগুলার, হ্যাঁ, আর এই মাইলস্টোন গুলো রেগুলার বেসিসে টিম ওয়াইজ বসে বসে করবেন, তাহলে ভালো গ্রেড এমনি আসবে। কারণ আপনার এখানে কোনো মুখস্থ বিদ্যা নাই, আপনার মিনিটটা কি একটা মিনি কোর্স প্রজেক্ট, একটা হিউজ প্রজেক্ট, বড় প্রজেক্ট, কিন্তু আপনার মিনিটটা আপনাকে শুধু একটা ছোট মিনি প্রজেক্ট দেওয়া হবে যে 1 ঘন্টায় করা যাবে। তাহলে মিনিটটা পর্যন্ত আমরা যে জিনিসগুলো করবো সেগুলো বেস করে আপনাকে জাভা প্রজেক্ট সলভ করে আপলোড করে দেবেন, শেষ মিনিটটা। ফাইনাল হলো তাই, তাহলে আপনার এই ফাইনাল হলো আপনাকে ফাইনাল হলো ফটো, আপনার যে একটা ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হবে খাতায়, জাস্ট একটা ডায়াগ্রাম, দুই পেজ দুই সাইড মিলে, মানে ডান পাশ বাম পাশ মিলে একটা ডায়াগ্রাম ড্র করবেন, 1 পেজের একটা ফাইনাল, ওটাতে 30 মার্ক আর 70 মার্ক হচ্ছে আপনার একটা প্রজেক্ট করবেন সামনে বসে, তাহলে 100 মার্ক। তাহলে ফাইনালের 100 এর মধ্যে 70 হচ্ছে আপনি ল্যাপটপে একটা প্রজেক্ট করে আমাকে আপলোড করবেন, ওটা মিলে 100 মার্ক দিয়ে আপনি ল্যাপটপে আপলোড করবেন। এটা এখানে বসে করবেন যেটা 1 ঘন্টায় ডুয়েবল, এরকম প্রজেক্ট দেওয়া হবে। আপনার কোর্স প্রজেক্ট তো 1 ঘন্টায় ডুয়েবল না, আপনার কোর্স প্রজেক্ট হচ্ছে আপনাকে several hundreds of hours কাজ করতে হবে মাইলস্টোন গুলো ধরে ধরে, তাই না? কিন্তু এইখানে যেটা দেওয়া হবে যে আপনি একটা জাভার একটা ছোটখাটো প্রবলেম সলভ করতে পারেন কিনা। হ্যাঁ, আপনাদের ডিএস কোর্সের ফাইনাল মিনিট কি খাতায় লিখতে হবে না কোড, তার মানে খাতায় না লিখে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন। আপনার একটা ফ্রন্ট এন্ড থাকবে, ফ্রন্ট এন্ড মানে একটা ইউজার ইন্টারফেস থাকবে,
বানাবেন আপনি বসে, এটা কঠিন কিছু না, 5 মিনিট লাগে প্রোডাক্ট বানাতে। আমরা সব দেখবো, তা মানে কি, তা না আসলে আপনাকে মুখস্থ করে কিছু আসতে হবে না। আপনি যদি কোডিং এ রেগুলার থাকেন, ক্লাসের কোডগুলো বোঝেন, একসাথে কোশ্চেন করে ক্লিয়ার করে নেন, নিজে প্র্যাকটিস করেন, আপনার নিট ফাইনাল এমনি ভালো হবে। মানে চাইলেও আপনি খারাপ করতে পারবেন না। কিন্তু যারা কোডিং করবে না, আপনি এখন লিনিয়ার অ্যালজেব্রা বা ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সটা নিছেন, তো ধরেন এখন টিচার আপনাকে ম্যাথ দেখায়, কিভাবে ম্যাথটা সলভ করতে সব দেখায়, এক্সাম্পল দিয়ে করে দেখায়, আপনি বুঝলেন সবই বুঝেন, কিন্তু আপনি একটা ম্যাথ সলভ করেন নাই, পরীক্ষায় আপনি সলভ করতে পারবেন? ওই প্রথম পরীক্ষার দিন সলভ করতে বসেন, আপনি তো কনফিডেন্ট, আমি তো জানি প্রসেস, তো হইলে কি হবে? ম্যাথ তো আপনি নিজে সলভ করেন নাই অন পেপার। কাজে প্র্যাকটিস যদি না থাকে ম্যাথের ক্ষেত্রে যেটা হয় যে আপনি রিয়েল টাইমে তখন মিলাইতে পারবেন না, সলভ করতে পারবেন না, কারণ আপনি তো প্র্যাকটিস করেন নাই। এটাও তাই, কনসেপ্ট যতই বুঝেন, তাহলে আপনাকে রেগুলার প্র্যাকটিসটা রাখতে হবে, এই হ্যাবিটটা গ্রো করেন, তাইলেই হবে। আর এই যে প্রজেক্টের কাজগুলো, তাও না আপনাদের কাজ কি, এখন এই যে আজকেই নিজেরা দরকার হলে একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলেন প্রজেক্ট ডিসকাশনের জন্য, তাহলে আপনারা যখন তখন গুগল মিটে বসতে পারবেন। ফিজিক্যালি তো বসতে পারবেন ইউনিভার্সিটিতে, ফিজিক্যালি যদি টাইম না মিলে, ক্লাস টাইম না মিলে, সন্ধ্যা করে বাসায় গিয়ে রাতে বসেন, 10টায় বসেন, 10 থেকে 11টা এই অল্টারনেট ডেতে বসে ডিসকাস করেন, তাহলে তো প্রজেক্টের কাজ টিম ওয়ার্কটা ভালো হয়। তাহলে এই কাজগুলো করতে হবে আর কি, হ্যাঁ। তাহলে পরে দেখবেন যে এইটা কঠিন কোনো কোর্স না, বরং এখানে আপনি যে এফোর্টটা দিবেন, এটা আপনাকে একটা লং টার্ম ডিভিডেন্ড দিবে। Long term dividend in hard courses as well as in internship securing and also in your professional career. যারা আমাদের সিএসসি স্টুডেন্ট যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের সাথে কথা বলে দেখেন, তারা আপনাকে বলবে। আর যারা এপিএস তাদের সাথে কথা বলে দেখেন যে আপনি পরের কোর্সে গিয়ে বেনিফিট পাইছেন কিনা। আসলে না যে আমার এই কোর্সের বেনিফিট এখানেই শেষ। কারণ আপনি ফ্রেঞ্চ কোর্সটা শিখলেন, ফ্রেঞ্চ কোর্সের বেনিফিট আপনি রিয়েল লাইফে পাবেন, কিন্তু আইবি কারিকুলামে তো এটার কোনো বেনিফিট নেই আদার দেন সিকিউরিটি এ গ্রেড ইন ফ্রেঞ্চ কোর্স। তাহলে আপনি একটা ইউনিভার্সিটি থেকে ফ্রেঞ্চ নিছেন, ফ্রেঞ্চ 101 ওটাতে আপনি এ পাইছেন, এমএনএস পাইছেন, যা পাইছেন। ওটার ইউটিলিটি আইবি কারিকুলামে শেষ, কিন্তু এটা কিন্তু না। এইটা দিস ইজ দ্য স্টার্টিং অফ প্রফেশনাল ওয়ে অফ ডেভেলপমেন্ট। আপনি 101 এ বর্ণমালা শিখছেন, ডাটা স্ট্রাকচারে গিয়ে আপনি গ্রামার কিছুটা শিখছেন, কিন্তু এখন আপনি এখানে কম্প্রিহেনশন তৈরি করতেছেন, যেটা আমরা রিয়েল ওয়ার্ল্ডে লাগে। তো কাজে এখানে এফোর্টটা যদি আপনি একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করেন, এটা লং টার্ম বেনিফিট আছে। ডেটাবেসে এটা হেল্প পাবেন আপনি যদি, কারণ এখান থেকে আপনি অনেক কিছু শিখে যাবেন যেটা ওখানে আপনি রিলেট করতে পারবেন। কাজে এটা ফাঁকি দেওয়ার চিন্তা না করাই ভালো, ফাঁকি না দিয়ে প্রথম থেকেই এই জিনিসটাকে একটু পজিটিভলি নেন, এরপর দেওয়ার মেন্টালিটি রাখেন, তাহলে ভালো হবে। আর একটা জিনিস হলো যে ডু নট এক্সপেক্ট এনিথিং আনএথিক্যাল ফ্রম মি। হ্যাঁ, আমাকে আপনার একটাও সালাম দেওয়া লাগে না, আপনি আর্ন করলে আপনি এমনি 100 পাবেন, আর 1 কোটি সালাম দেওয়া লাভ নাই, আপনার আর্নটা গুলো ফেল করবেন। ওকে, সো এই প্রশ্নটা দেন, তাহলে হবে। তো কেমন আজকে আমরা শেষ করি না, টাইম ওভার হয়ে